শুরু করছি বাংলা বলছে। ঠিক দুদিন আগে আমরা দেখেছি বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। বিকাশ ভবনের যে গেট, সেই গেট ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। এরপর দীর্ঘ চাপানুতোর এবং সন্ধে আমরা দেখি যে চাকরিহারা যে শিক্ষকরা, যাদের মধ্যে বেশিরভাগই যোগ্য, তাদের ওপর পুলিশের লাঠিচার্জ। শিক্ষকরা রক্তাক্ত হচ্ছেন। এ দৃশ্য সত্যি আমাদের প্রত্যেককে আহত করেছে। আবার পাল্টা পুলিশের তরফ থেকে যে তথ্য তুলে ধরা হয়েছে, একাধিক পুলিশ অফিসার, পুলিশ কর্মী, তাদেরও রক্ত ঝরেছে। যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা সবাই এটাই চাই যে যোগ্য চাকরি প্রার্থী যারা, তারা তাদের চাকরি ফেরত পান। যারা যোগ্য নয়, যারা অনৈতিক উপায়ে চাকরি হাতিয়েছিল, তাদের চাকরি যাক, তাতে কারো কিচ্ছু যায় আসে না, বরং সেটাই হওয়া উচিত। তাদের প্রয়োজনে শাস্তির আওতায় আনা উচিত এবং যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের শাস্তি তো হওয়া এই মুহূর্তে সবচেয়ে জরুরি। কিন্তু সত্যি কি সমাধানের পথে এগোচ্ছে গোটাটা? অসহায় চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছেন অনিবার্যভাবে, যারা জানেন না যে এই মুহূর্তে তারা কি করবেন, কোথাও তাদের রাজনীতির বোরে করে নৈরাজ্যের ছক কষা হচ্ছে না তো? এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন অধ্যাপক দেবাশিস সরকার, আইনজীবী অনির্বাণ ব্যানার্জি। আমাদের সঙ্গে যোগ দেবেন কিছুক্ষণের মধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আমি শুরুতে আপনাদের দেখাবো চাকরি ফেরত চাই, এই দাবিতে অনশন বিক্ষোভ চলছে চাকরিহারাদের। আন্দোলনের ঝাঁজ কিছুটা বাড়াতে বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে জমায়েত করেন তারা। শান্তিপূর্ণ প্রতিবাদ হঠাৎই রূপ নেয় মারমুখী আন্দোলনে। মুহূর্তে ধুন্ধুমার কাণ্ড। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা, ভিতরে আটকে শতাধিক কর্মী। পরিস্থিতি সামাল দিতে অ্যাকশন নেয় পুলিশ। প্রশ্ন উঠছে, অরাজনৈতিক আন্দোলনের কেন এই রূপ? দেখুন। এই ছবি চাকরিহারাদের আন্দোলনের। তবে অরাজনৈতিক আন্দোলনের কেন এই রূপ? কেন শান্তিপূর্ণ প্রতিবাদ এমন মারমুখী হয়ে উঠল? ঠিক কি ঘটেছিল বিকাশ ভবনের সামনে? দেশের শীর্ষ আদালতের নির্দেশ, তবুও পরীক্ষা না দিয়ে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে ভিড় জমতে থাকে অনড় চাকরিহারাদের। ভেতরে তখন শতাধিক সরকারি কর্মী আটকে। সমাজ গড়ার শিক্ষকদের আন্দোলন। কিন্তু সেই আন্দোলন যে এমন ভয়াবহ রূপ নেবে তা আন্দাজ করতে পারেননি অনেকেই। সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল বিকাশ ভবন। পুলিশের সঙ্গে একাধিকবার ধস্তাধস্তি হয় চাকরিহারাদের। অভিযোগ, বিক্ষোভকারীরা গেট ভেঙে ঢুকে পড়েন বিকাশ ভবনে এবং দিনের বেশিরভাগ সময় ধরে কর্মীদের আটক করে রাখেন। পুলিশের দাবি, একজন গর্ভবতী ছিলেন ভেতরে। এক তরুণীর মায়ের শরীর খারাপ ছিল, তিনি বাধ্য হয়ে ঝাঁপ দেন। পুলিশের দাবি, তারা সংযম দেখিয়ে রাত পর্যন্ত অপেক্ষা করেছিল। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ রাত 8:30 নাগাদ অভিযান চালায়। আমরা চেষ্টা করেছিলাম বারবার, যতবার চেষ্টা করেছি আমরা, ততবার প্রতিরোধ এবং উচ্ছৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেওয়া হয়েছে, না কাউকে বেরোতে দেওয়া হবে না। এটা তো চলতে পারে না। তখন বাধ্য হয়ে, মরিয়া হয়ে এক তরুণী, আপনারা দেখেছেন তার ছবি, মেজেনাইন ফ্লোর থেকে নিচে ঝাঁপ দিয়েছেন, তার পা ভেঙেছে, তিনি গুরুতর আহত, গুরুতর অসুস্থ। আমরা তারপর মাইকে বারবার অ্যানাউন্স করি যে আমরা নিরাপদে, এদের যারা অবরুদ্ধ আছেন, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান, অবস্থান করুন, কোনো অসুবিধে নেই, কোথাও কোনো অসুবিধে নেই, বিকাশ ভবনের এই চত্বরেই করুন। কিন্তু আপনারা দয়া করে যারা ভেতরে আটকে আছেন, বিনা দোষে আটকে আছেন, তাদের বাড়ি ফিরতে দিন। কিন্তু তারা কর্ণপাত করেননি। কিন্তু মাইকিং করে তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়েই রাস্তার অর্ধেক অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা বেরোতে পারে। তবে তালা ভেঙে ঢুকলেন তারা। কোনো শিক্ষকদের পক্ষে এটা করার সম্মুখীন হয়নি। ওই একটা আমাদের ওই ভবনের বিকাশ ভবনের তালা ভেঙে জোর করে তার মধ্যে ঢুকে যাওয়া,
এটা আমি সমর্থন করতে পারি না। তবে পুলিশ আর একটু সংবেদনশীল হলে পারতো, এইটুকু আমি বলবো। পুলিশের উর্দি ছিঁড়ে দেওয়া, পুলিশের দিকে ইট ছোঁড়ার মতো একাধিক অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। আবার আন্দোলনকারীরাও পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন। পুলিশ এবং আন্দোলনকারী দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাক্কাধাক্কি ও উত্তেজনার জেরে সারাদিন কার্যত অচল হয়ে পড়ে বিকাশ ভবন। এদিকে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে চাকরিহারাদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের করেছে বিধাননগর পুলিশ। আন্দোলনকারীরা জানিয়েছেন সরকার দাবি না মানা পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না তারা। শনিবার অবস্থান আন্দোলনের তৃতীয় দিন। গোলাপ হাতে বিকাশ ভবন চত্বরে প্রতিবাদে সামিল হন প্রতীকী রবীন্দ্রনাথ। কলকাতা টিভি। আমি অনির্বাণের কাছে শুরুতে আসবো। অনির্বাণ, যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন তারা যোগ্য হওয়া সত্ত্বেও তারা এই মুহূর্তে জানেন না যে তাদের ভবিষ্যতে কি অপেক্ষা করছে। তাদের উপর যখন লাঠির আঘাত নেমে আসে, খুব স্বাভাবিকভাবেই সেটা আমাদের সবাইকে স্তম্ভিত করে দেয়, সবাইকে খুব আহত করে দেয়। কেন এটা হলো? দেখুন, যারা ওখানে আন্দোলন করতে গেছিলেন বা এখনো আছেন বা বড়ও যদি যান, তাদের দাবির প্রতি সহমর্মিতা আমাদের প্রত্যেকের রয়েছে। তাদের চাকরি গেছে, যেভাবে গেছে, চাকরি থাকবে কিনা এই নিয়ে অনিশ্চয়তায় ভোগা, এটা প্রত্যেকে আমরা সেই আবেগকে সম্মান করি। সুপ্রতিম সরকার নিজেও যখন সাংবাদিক সম্মেলন করছিলেন তিনি কিন্তু এই কথাই বলেছেন। কিন্তু আপনি আমাকে একটা জিনিসের উত্তর দিন, বিকাশ ভবনে অনেকগুলি সরকারি অফিস আছে, সেখানে বহু কর্মীরা চাকরি করেন। আপনি বিকাশ ভবনের বাইরে গিয়ে অবস্থান করলেন, সেটা একরকম, গেট ভাঙলেন, আমি ধরে নিলাম হাইপোথেটিক্যালি, তারপর আপনি বিল্ডিংয়ের ভেতরেও ঢুকে গেলেন, গোটা ভবনটার দখল নিয়ে নিলেন, নিয়ে কি হবে? নিয়ে কি আপনার চাকরিটা ফেরত আসবে? ওখানে কি এমন কিছু লুকোনো আছে, কোথাও কি এমন কিছু রয়েছে যে ওটা আমরা হাতে পেয়ে গেলেই আমাদের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে? দেখুন, রাজনৈতিক পলিটিক্যাল রেটরিক এক জিনিস, যে ওখানে অমুক জিনিস লুকিয়ে আছে, যান ভাই ওখানে গিয়ে ধরে আনুন, খুঁজে আনুন, সেটা আলাদা জিনিস। কিন্তু প্র্যাকটিক্যালি বিকাশ ভবনে যারা সাধারণ কর্মীরা, সরকারি কর্মী যারা কাজ করেন বা সাধারণ লোক যারা সেখানে গেছিলেন নিজেদের কাছে, আমলা ইত্যাদি যারা থাকুন, যেই থাকুন না কেন, তারা সেই অফিসে আটকে যদি পড়ে থাকতেন সারাদিন সারা রাত, তাহলে এই যারা আন্দোলন করছিলেন তাদের কোন সুবিধাটা হতো? এমন যদি হতো যে তারা তাদেরকে আটকে দিয়ে পুরো দখল নিয়ে বিল্ডিংটার গোটা সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে আমি সমর্থন করব, আমার জেনে কোনো বক্তব্য থাকতো না। কিন্তু আমরা সবাই জানি যে এই মুহূর্তে মামলা সুপ্রিম কোর্টে রয়েছে, রিভিউ পিটিশন হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমস্যার সমাধান যা বেরোনোর আইনের আদালতের মাধ্যমে বেরোবে। তারপরও আমি কিন্তু এটা বলছি না যে আপনারা আন্দোলন কেন করছেন, 100 বার করতে পারেন, 1000 বার করবেন, কিন্তু সেই আন্দোলন যদি যাদের সঙ্গে এই গোটা বিষয়টার কোনো সম্পর্ক নেই তাদেরকে নিরাপত্তার অভাবে ভুগতে বাধ্য করে, সেখানে তো পুলিশকে স্টেপ ইন করতে হবেই। আমি এখানে একটু আসবো দেবাশিস দার কাছে। দেবাশিস দা, আমরা প্রত্যেকে এই জায়গাটায় একমত যে যে শিক্ষকরা যারা যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হারিয়েছেন, তাদের এই মুহূর্তের যে পরিস্থিতি, যে অবস্থান, যে সংকট, যে অনিশ্চয়তা, সেটা কহতব্য নয়। এবং স্বাভাবিকভাবেই তারা পথে নামবেন, তারা আন্দোলন করবেন, এটাকে কোনোভাবে খাটো করা যায় না। কিন্তু একটা শান্তিপূর্ণ আন্দোলনকে সামনে রেখে আমরা সেদিন যেভাবে বিকাশ ভবনের গেট ভাঙতে দেখলাম, আমরা দেখেছি যে বেশ কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়াতে, যেমন সেদিন যখন ওই গেটটা ভাঙা হচ্ছে, যে ভিডিওটা ভীষণ ভাইরাল হয়েছে, সে সময় বিকাশ ভবনের যে অন্য কর্মীরা, তাদের সঙ্গে দূর দূরান্তেরও কোনো সম্পর্ক নেই এই নিয়োগ দুর্নীতির, তাদের গলার যে শঙ্কাটা, সেটা কিছুটা বোঝা যাচ্ছিল। আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট যেখানে বলা হচ্ছে যে অন্তঃসত্ত্বা মহিলা থেকে শুরু করে কারো বাবা অসুস্থ, কারো মা অসুস্থ, কাউকে বাড়ি ফিরতে হবে, বাচ্চা, দুগ্ধপোষ্য বাচ্চা আছে, মায়ের দুধের উপর নির্ভরশীল বাচ্চা আছে, তাদের নির্বিচারে আটকে রাখা হয়েছে, যার মধ্যে শুধুমাত্র 5 তলা ছাড়া বাকি যে ফ্লোরগুলো, সেই ফ্লোরগুলোর সঙ্গে কোনো লেনাদেনা নেই। সত্যি কি এই রূপটা, এটা মনে হয় যে এই অসহায় চাকরিহারারা তারা করেছেন, নাকি তাদেরকে সামনে রেখে নৈরাজ্য সৃষ্টি করার জন্য কোনো শক্তি পেছনে ছিল? না, কনফিউশনের কোনো জায়গাই নেই। এবং যে বাড়িটাকে নিয়ে আলোচনা হচ্ছে, কাজের সূত্রে বাড়িটার সাথে সম্পর্ক কর্মজীবনে দীর্ঘকাল সময় ধরে, মানে আজও রয়েছে। কখনো ভাবিনি যখন রাইটার্স বিল্ডিং থেকে এডুকেশন ডিপার্টমেন্টের বিভিন্ন অংশ বিকাশ ভবনে শিফট হচ্ছে, তখন তো কখনো ভাবিনি যে বিকাশ ভবনে কখনো এমন চেহারা দেখব যে বাড়িটা রাষ্ট্রশক্তির একটা প্রতীক, সেই বাড়িটা কখনো ওই রকমভাবে আক্রান্ত হবে,
কি বিষয়কে কেন্দ্র করে? না, প্রাতিষ্ঠানিক রাষ্ট্রশক্তি ব্যবহার করে 97 সালে তৈরি হওয়ার প্রতিষ্ঠান, 98 সাল থেকে 2010 পর্যন্ত যে প্রতিষ্ঠান, যে শিক্ষা দপ্তর ওই রাজ্যের প্রায় 1.1 লক্ষ শিক্ষক নিয়োগ করে পঠন পাঠন ব্যবস্থা চালু রেখেছিল, সেই প্রতিষ্ঠান কখনো এরকমভাবে আক্রান্ত হবে শুধুমাত্র গত 1.5 দশক সময়কালে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এই মাত্রার দুর্নীতি করবে, এটা কখনো কল্পনা করতে পারেনি। এটা যে কোনো, মৌপিয়া একটা কথা বলি, যে কোনো এই ধরনের চেহারা কাঙ্ক্ষিত নয়, যুক্তি খোঁজা ঠিক না। আমি একটা কথা স্মরণ করাচ্ছি এখানে, ওই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে যখন ন্যাশনাল হাইওয়ে ওই যে সময়কাল জুড়ে আটকে ছিল, তার জন্য যে ক্ষয়ক্ষতি, তার বিচার বিশ্লেষণ যেরকম একটা সাবজেক্ট হতে পারে, বিধানসভা যে যে মাত্রায় ভাঙচুর হয়েছিল সেটা যেরকম আলোচনার বিষয়বস্তু হতে পারে। আমি জানি না বিধানসভা ভাঙচুর হয়েছিল কিনা, সরকার ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা দুর্নীতি করেছি এবং সুপার নিউমেরিয়া পোস্ট করে ওগুলোকে অ্যাবজর্ব করবো, এই রকম কোনো পরিস্থিতিতে কিন্তু হয়নি। সিঙ্গুরের চাষের জমি না হবে কি হবে না এ বিষয় ছিল রাজনৈতিক লড়াই, কিন্তু সেটা কখনো ন্যাশনাল হাইওয়ে রয়েছে একটা জিনিস বারবার করে মনে রাখতে হবে, বারবার করে মনে রাখতে হবে যে আজকে যে চেহারা দেখছি, এই চেহারা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি কখনো শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটা সরকার, যে সরকার কোনো একটা ক্ষেত্রগত 1.5 দশকে পশ্চিমবঙ্গকে সামনে আনতে দেয়নি যেখানে দুর্নীতি হয়নি। কিন্তু চিন্তার জায়গা কোথায়? চিন্তার জায়গাটা হচ্ছে এদের তো এসব করার কথা ছিল না। সরকারের তো পরিষ্কারভাবে ওএমআর শিট যেটাকে বলছে নষ্ট করেছে, যেটা তদন্ত প্রক্রিয়া পাওয়া গেল, পাওয়ার পর এখনো পর্যন্ত তো সরকারের কাছে সুযোগ রয়েছে। এই যে মাস্টারমশাইরা আন্দোলন করছে, এখনো পর্যন্ত সুযোগ রয়েছে। সরকার শুধু এইটুকু কনফেস করুক যে আমার কাছে এই তথ্যটা রয়েছে, এরা যোগ্য, এদের সুপ্রিম কোর্টে জমা দিতে। আমার এখানে শঙ্কুর কাছে প্রশ্ন। শঙ্কু, প্রথমত যদি আমরা দেখি সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সেই নির্দেশ অনুযায়ী এই মুহূর্তে যা যা করণীয়, তার মধ্যে অন্যতম হচ্ছে যে যারা চাকরি হারিয়েছেন, ঠিকই চাল আর কাঁকড় আলাদা করা যায়নি, ডেফিনেটলি এটাতে এসএসসিকে এর দায় নিতে হবে, ডেফিনেটলি শিক্ষা দপ্তরকে এর দায় নিতে হবে, ডেফিনেটলি প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে সরকারকে প্রশ্ন ফেস করতে হবে। তারপরেও যদি আমরা দেখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে, এটা তো আদালতের নির্দেশ, সেখানে দাঁড়িয়ে পরীক্ষা না দেওয়ার স্বাভাবিক। চাকরিহারাদের মনেও যে প্রশ্ন রয়েছে যে এত বছর পর হঠাৎ করে আবার তারা পরীক্ষা দেবেন, সত্যি সেই মাইন্ডসেট তাদের রয়েছে কিনা, সেটা সব কিছুই অন্ধকারে। কিন্তু তার সত্ত্বেও এই মুহূর্তে বিকাশ ভবন তো ওই পরীক্ষা রদ করতে পারে না। বিকাশ ভবন তো মানে জাস্ট নিজেদের মন মতো কিছু করতে পারে না। আচ্ছা দিদি, আমি প্রথমে 2-3টে কথা বলবো। প্রথমে একটা লাইন শুধু রিপ্লাই দিতে চাই অনির্বাণদাকে, যে আন্দোলনের রূপরেখায় এত জ্ঞানগর্ভ সাজেশন যদি থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত আন্দোলনকেই অনির্বাণদার কথায় বেআইনি আন্দোলন বলে দিতে হতো। 1, 2, আমি আপনাকে একটা রিপ্লাই দিতে চাই, যেটা হচ্ছে আমার কাছে স্পেসিফিক অডিও রেকর্ডিং আছে এবং রাজ্য পুলিশকে আমি অপোজ করছি যে অন্তঃসত্ত্বা মহিলার কথা তারা বলছেন, তাকে সামনে আনতে পারতেন, তার অভিযোগ নথিভুক্ত করতে পারতেন, কিন্তু কমপ্লেনে নথিভুক্ত করেননি। এ কারণেই, কারণ সেই অডিওতে স্পষ্ট দেখা গেছে যারা আন্দোলনকারী, একটু শেষ করে নিই অনির্বাণদা, তাহলে আমি কিন্তু এক লাইন বলতে দেবো না, এটা আমি সিরিয়াস কমিউনিকেশন। আপনি বলে নিন তারপরে বলবো, আপনি বলে দিন তারপরে আমি ছাবলামো করবো, আপনি শেষ করে নিন। হ্যাঁ, এবার শুনে নিন, যারা আন্দোলন করেছেন তারা ওনাকে অন্য গেট দিয়ে বের করে দেওয়ার জন্য 2 বার গেছিলেন, পুলিশ হচ্ছে বার করতে দেয়নি, একদম দায়িত্ব নিয়ে বলছে এবং তার অডিও আছে। আমি ওখানে যে মারমুখী জনতা ছিল, মারমুখী জনতার মধ্যে দিয়ে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে বার করে বেরোবে কেন? অন্য গেট দিয়ে বেরোবে, পেছন দিয়ে গেট দিয়ে সেই সমস্ত লোককে বার করা যেত। পরিস্থিতি পুলিশ মিসহ্যান্ডলিং করেছে, স্বাভাবিক। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, শঙ্কু 1 মিনিট, স্যার একমত, কারণ বিকাশ ভবনটা একদম হাতের তালুর মতন, এটাকে এই ফ্রেম তৈরি করেছে, এটা প্রশাসনের তরফ থেকে এই চেহারা তৈরি করেছে। দিদি আমাকে একটু স্যার 1 মিনিট বলে নিন। আমি আজকে আপনাদের টেলিভিশন চ্যানেলে বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি বলবো এবং ডিজিকে বলবো যে এই এডিজি দক্ষিণবঙ্গ, এই যে কবিতা লেখেন ভদ্রলোক, ওনার ব্যাপারে হচ্ছে সুপ্রতিম সরকারের ব্যাপারে ওনাদের ভাবনা চিন্তা করা উচিত। ওনার পুরো মিসহ্যান্ডলিং এর জন্য আজকে এই সিচুয়েশন জেনারেট করেছে।
আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুর থেকে মারতে মারতে নিয়ে এসেছিলেন। এত ভিড় গ্যাদারিং হচ্ছিল, এই ইনপুট ওনাদের কাছে ছিল না? ওনারা আগে 4-5টা রেলিং দিয়ে এই কয়টাকে কন্ট্রোল করতে পারতেন না? পারসুয়েশন জেনারেট করেননি। এবার আমি আপনাকে টেকনিক্যাল জায়গা বলছি। রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রশ্ন, উনি কেন প্রথম থেকে বলবেন যে আপনাদের ওএমআর সিট আমাদের কাছে আছে, আমরা সব দেখিয়ে দেবো? বারবার না, তারপর স্যার এটা বলেনি ব্রাত্যদা যে আমরা অফিসিয়ালি এটা পাবলিশ করে দেবো। আচ্ছা, সব বাদ দিয়ে দিলাম। আপনি জানেন সব থেকে বড় ঘটনা কি? রাজ্য সরকার খোঁজ দিয়ে দেখুক, আমি মিথ্যে বলছি তো। এডুকেশন ডিপার্টমেন্ট বলেছিল যে আমরা যখন রিভিউ পিটিশন ফাইল করব তার আগে তোমাদের প্রতিনিধিদের সাথে বসে কথা বলে আলোচনা করব, তোমাদের অ্যাডভোকেটকে আমরা প্রপারলি ব্রিফ করব। আপনি রিভিউ পিটিশন ফাইল করে দিলেন, এরপর ঠাকুর না করুন রিভিউ পিটিশনটা এন্টারটেইন হলো না। উত্তর দিতে পারবেন? আমি গভর্নমেন্টের কাছে জানতে চাইছি। আমি আসবো আশুতোষের কাছে। এডুকেশন ডিপার্টমেন্ট চালাচ্ছেন আশুতোষ। সবাই এত চেঁচাচ্ছে, তুমি আস্তে আস্তে বলো। আমি আসতেই বলবো, কেন তোমার যে এলওপি এখন, সে তৃণমূল চোর ক্যাবিনেটের মন্ত্রী ছিল তখন, দেখে নিও ভালো। এটা মন্ত্রী ছিল বলে অপোজ করেছিল। আমি বলছি কিচ্ছু কংগ্রেস তো পুরো সাপোর্ট করছে ভাই। বসে খেয়ে তোমাদের তো কোনো লোক এখানে এই জন্য সাপোর্টে যায়নি। মেদিনীপুরে আরে তার ক্ষমতা আছে দাঁড়িয়েছে। দুর্নীতি হয়েছে, দাঁড়া বলতে দাও। তৃণমূলের সাথে কত সেটিং করেছো? বলতে দাও, তখন তুমি তৃণমূলটা চালাতে। তুমি কত সেটিং করেছো? এবারে শোনো, মন দিয়ে শোনো দুটো পুরো কথা। দলটা বেঁচে দিয়েছে। এবারে কংগ্রেস আবার বড় বড় কথা বলছি চ্যানেলে। কংগ্রেস আবার বড় বড় কথা। তৃণমূলের তখন লিডার এক বিষয় নম্বর। বলবে না বলবে না? এক নম্বর লিডার আমার তখন। বিষয়ে কিছু বলার তোমার আছে? বিষয় নেই বলার। আমাকে বিজেপি এত কথা বলা উচিত নয়। কিছু বলছে বলতে দাও। বিজেপির এত কথা বলা উচিত নয়। শঙ্কু বলতে দাও। বিজেপির এত কথা বলা উচিত না। একটাও চিঠি দেয়নি কাউকে। রাহুল গান্ধী চিঠি দিয়েছে, আমার ওই দ্রৌপদী চিঠি মুর্মু দিয়েছে। চিঠি দিয়ে ফলো আপ করেছে। চিঠি দিচ্ছে আর রাজ্যের হ্যাঁ, সভাপতি শোনো, শোনো, চুপ করো, চুপ করো। দিস ইজ বলতে নট দাও, ডান। বলতে দাও, শঙ্কু বলতে দিস দাও। ইজ নট ডান। বলতে ব্যাপার দিতে হচ্ছে হবে। এতগুলো কথা এখন লুকোচুরি বলছে, অনির্বাণ বাবু বলছেন লুকোচুরি। এখন ব্যাপার হচ্ছে অন্তঃসত্ত্বা অসুস্থ, বাড়িতে সমস্যা, এই যে শিক্ষকরা আন্দোলন করছে তাদের নেই কারুর? একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন তো। এবং সব থেকে বড় কথা, আপনারা অবাক হবেন, আপনাদের তো প্রেস মিডিয়া ছিল সেই রাত্রেবেলা প্রথম দিন যখন আন্দোলন হচ্ছে, তখন এইসব এই যারা চেঁচাচ্ছে তারা কেউ ছিল না। শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি, আমরা জল দিতে গেছি, জল সবাই গেছিল, কেউ ছিল না তখন সব আলো বাতি দেওয়া চলছিল। কংগ্রেসটাই আছে, বিজেপি আর তৃণমূল সবই এক, সব তৃণমূলের লোকেরাই চালাচ্ছে বিজেপিটা। ওই জন্য দিলীপ দার এই অবস্থা হয়েছে। সাহায্য করতে গেছিলেন না কেন? এই দিলীপ দার এই অবস্থা করেছেন আপনারা। সাহায্য করতে শুনুন, এবারে শুনুন। এবারে পুলিশ নির্মম ভাবে, মানে আপনারা বিশ্বাস করবেন না, সেইখানে রাত্রে দাঁড়িয়ে জল দিতে পর্যন্ত দেয়নি। শিক্ষকরা জল চাইছে, জল দিতে দিচ্ছে না, গাড়ি থেকে জল নামাতে দিচ্ছে না, এবং সেখানে যারা জল নিতে আসছে তাদেরকে পুলিশ সেখানে তাড়া করছে। এই হচ্ছে রাতের দৃশ্য। যেদিনকে এই ঘটনা ঘটে মৌপিয়া, আমরা সেদিনকে শুভঙ্কর সরকার আমরা সবাই হাসপাতালে ছিলাম। ওই রাতটা পুরোটা আমরা ছিলাম। আমরা 4টের সময় বাড়ি ফিরেছি ভোরবেলা। আমরা চোখে দেখেছি কিভাবে তাদেরকে টর্চার করে মারা হয়েছে। কারুর পা জখম, কারুর মাথা ফাটা, কেউ চলতে পারছেন না ঠিক করে, হুইল চেয়ারে, তাদেরকে গাড়ি করে করে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে ট্রিটমেন্টের জন্য। সব থেকে বড় কথা, সেই বিধাননগর স্টেট জেনারেল হাসপাতাল একটাও মেডিকেল সার্টিফিকেট দেয়নি কাউকে। আমি আসবো এখানে, আমি শেষ করে নিই। এবং সেইখানে আমরা দেখি, যখন সেই রাত্রেবেলা আমরা ছিলাম, শিক্ষকরা কি দোষ করেছে বলো তো? 7 বছর 8 বছর 10 বছর পড়াচ্ছে জীবনের শিক্ষকদের যদি এই হাল হয় পশ্চিমবঙ্গের রাস্তায়, তাহলে কোন শিক্ষিত মানুষ, কারা স্বপ্ন দেখবে? তোমার আমার বাড়ির ছেলে মেয়েরা, এরা কেউ গুজরাট উত্তরপ্রদেশ থেকে আসেনি, পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে তারা। শুভমদা, একটা চাকরিহারা অসহায় শিক্ষক, তাদের একটা আন্দোলন, সেই আন্দোলনকে সামনে রেখে যে মারমুখী রূপ নিল এই গোটা পরিস্থিতি, যেভাবে আমরা দেখতে পেলাম রক্ত ঝরতে, শিক্ষকরা তারা মার খেলেন, পুলিশ তারা মার খেলো, আপনার কি মনে হয় যে আসলে তাদের সামনে রেখে নেপথ্যে একটা রাজনীতি, একটা নৈরাজ্য সেটা কাজ করছে? দেখুন, এই সংসদীয় ব্যবস্থায় একটা তো নির্বাচন দিয়ে সবকিছু নির্ধারিত হয়, এবং নির্বাচন যদি ঠিকভাবে হয় তাহলে মানুষ ভোট দেবেন, যিনি জিতবেন তিনি আবার রাজ্য শাসন করবেন। কিন্তু তার বাইরেও এই 5 বছরের যে টার্ম, তার বাইরেও একটা সময় থাকে, যে সময় গণতান্ত্রিক প্রসেস হচ্ছে যে যদি সরকার কোনো রকম গোলমেলে কাজ করে তার বিরুদ্ধে মানুষ মাঠে নামেন। এবং ভারতবর্ষে উদাহরণ আছে প্রচুর বড় শান্তিপূর্ণ আন্দোলনের, আবার একই সঙ্গে উদাহরণ আছে যেখানে রক্ত ঝরে। এই 2 উদাহরণই আছে। সুতরাং আমি এই আন্দোলনকে আলাদাভাবে কোনো বৈশিষ্ট্য বা বিশ্লেষিত করতে চাই না। আমার একটাই বক্তব্য আছে এখানে, যে বক্তব্যটা একটু আগে শঙ্কুবাবু এবং আশুতোষ বাবুর কথার মধ্যে দিয়ে উঠে এলো, এবং গতকাল আমি একেবারে টেলিভিশনের ক্লিপিং দেখেছি। সেটা হচ্ছে, হ্যাঁ সত্যি
তৃণমূল কংগ্রেস থেকে অনেকে বিজেপিতে গেছেন, এবং এটাও সত্যি একই সঙ্গে যে অতি বাম প্রচুর মানুষ আছেন যারা তৃণমূলের খুব কাছাকাছি, বামপন্থীদের ক্ষমতা থেকে সরানোর সময় তারা একেবারে চেষ্টা করেছিলেন সামনে এসে। সেই রকমই কিছু মানুষ আছেন চিকিৎসক আন্দোলনের সামনে, শিক্ষক আন্দোলনের সামনে। গতকাল আমরা যেটা দেখলাম, যখন বিজেপির কিছু মানুষ সেখানে বক্তব্য রাখতে যাচ্ছেন, বোধহয় শঙ্কুও ছিলেন, আমি ভুল হতে পারি, যখন শুভেন্দু অধিকারী বসে আছেন সেখানে, সেই সময় একটু অতি বাম ডাক্তারবাবুদের অত্যন্ত বড় নেতা দেবাশিস বাবু সম্ভবত, তিনি তার বক্তব্যে সরাসরি বললেন যে এই যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তারা আন্দোলন করতে পারে কিনা। অর্থাৎ কে কি পারে না পারে রাজনৈতিক ব্যবস্থায় আমি একেবারে তার মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা পরিষ্কার যে এই আন্দোলনগুলোর ওপর তৃণমূল কংগ্রেসের যথেষ্ট নিয়ন্ত্রণ আছে। এর মধ্যে দোষের কিছু নেই। একটা রাজনৈতিক দল রাজনীতি করবেন তো ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য নয়, এবং এমন বিরোধী দলগুলো যে জায়গায় আমার মনে হচ্ছে যে খুবই বিভাজিত হয়ে আছেন, এবং তারা অনেক সময় রাজনৈতিক যে কৌশল সেই জায়গায় তাদের আন্দোলনের যে জায়গাটায় সম্ভবত তৃণমূল কংগ্রেসের থেকে অনেকটা পিছিয়ে আছেন। এবং এইখানে তৃণমূল কংগ্রেসের রোলটা কি, তুমি হাকিম হয়ে হুকুম করো, এই গোছের আর কি, মানে সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ফলে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনগুলোর মধ্যে, আমি একটু রাজনৈতিক ভাবে বলি, আমি কোনো দলের আপাতত আজকে যাচ্ছি না, শাসকের বিরুদ্ধে বলাটা বিশ্লেষকের দায়িত্ব, সে কেন্দ্রের বিজেপি হোক রাজ্যের তৃণমূল হোক। আমার মূল বক্তব্য হচ্ছে যেটা আমরা লক্ষ্য করছি, তৃণমূল কংগ্রেসের প্রভাবমুক্ত আন্দোলন কিন্তু হতে পারছে না, এবং সেই কথাটা বিরোধীরা নিজেরা নিজেদের বিরুদ্ধে বারবার বলছেন। সুতরাং যদি একটা আন্দোলন করতে হয় যাতে তৃণমূল কংগ্রেস এতটুকু বিপদের মুখে পড়বে মনে হয়, ভুল তো হয়েইছে। দেখুন, দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন তৃণমূল সরকারের অংশ, এ নিয়ে তো কোনো রকম তর্ক নেই। একই সঙ্গে তৃণমূল জনমুখী কাজও করেছে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি। কিন্তু যে জায়গাটা বুঝতে হবে, যে আন্দোলনগুলো দেখছি আমরা, যাতে বারবার নাগরিক সমাজ বলে একটা কথা আসছে, সেখানে কিন্তু স্পেসিফিক্যালি বিরোধী রাজনৈতিক দলকে মূলত যারা দূরে সরিয়ে দিচ্ছেন তারা হচ্ছেন অত্যন্ত ভালো তারা মানুষ হিসেবে, কিন্তু তারা তৃণমূলের পক্ষের অতি বাম কিছু মানুষ, এবং তাদের যথেষ্ট প্রভাব আছে সমাজে, তারা অত্যন্ত ভালো। আমি এই জায়গাটাতেই আসবো, এক সেকেন্ড, আমাকে একটা ব্রেক তার আগে নিতেই হবে। ছোট্ট একটা ব্রেকের পর আমি এই প্রসঙ্গে আসছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন শুভময় দা। ছোট্ট বিরতি, দেখতে থাকুন বাংলা বলছে। অরাজনৈতিক ব্যানারে প্রকট রাজনীতি, শান্তিপূর্ণ আন্দোলনে অশান্তি কাদের? সমাধান নাকি শুধুই রাজনীতি? বারবার আন্দোলনকে ঢাল করে কেন ষড়যন্ত্র? বাঁচা মরার লড়াইয়ে দিশেহারা শিক্ষকদের বিচার কোন পথে? প্রশ্নের পাহাড়। রাজনীতি ছাড়া কেউ কিচ্ছু বোঝে না, সবটাই রাজনীতির খেলা হচ্ছে। আজকে যারা দুর্নীতি করলো তাদের কথা বলতে গেলে তারা বলছে যে বিজেপির লোক, সিপিএম এর লোক। কোন রাজনৈতিক দলের কথা বলতে গেলে তারা বলছে অন্য দলের লোক। তাহলে রাজনৈতিক খেলা তো তারাই খেলাচ্ছে আমাদেরকে নিয়ে। আরজিকর থেকে চাকরিহারাদের আন্দোলন, অরাজনৈতিক ব্যানার, অথচ নেপথ্যে প্রকট রাজনীতি। শান্তিপূর্ণ প্রতিবাদ বারবার শেষ হয় হিংসা, অশান্তি, দাঙ্গার ছবি দিয়ে। যারা হতাশ, যাদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে, যারা চাকরি ফিরে পেতে প্রতিবাদে অনড়, তাদের কাজে লাগিয়ে রাজনীতির চিত্রনাট্য লেখা হচ্ছে না তো? বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। চাকরিহারারা জানিয়েছেন যে কোনো রাজনৈতিক নেতা তাদের আন্দোলনে যোগ দিতে পারেন, তবে কোনো দলীয় পরিচয় নিয়ে আসতে পারবেন না তারা। শুক্রবার সেই চাকরিহারাদের মাঝেই যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাতে পতাকা না থাকলেও তাঁর বক্তব্যে উঠে আসে সেই রাজনীতির শব্দই। জিরো টলারেন্স, মমতা হটাও, বাংলা বাঁচাও। মমতাকে হটাতে হবে। কোন রকম ব্রাত্য বসুর কাছে গিয়ে কফি খেয়ে আন্দোলন হয় না। আন্দোলনের পেছনে রাজনীতির কলকাঠি নতুন কিছু নয়, তবে চাকরিহারাদের গিনিপিগ বানিয়ে এই অশান্তি তৈরি করছে কারা? কি তাদের উদ্দেশ্য? বাঁচা মরার লড়াইয়ে দিশেহারা শিক্ষক শ্রেণীকে সামনে রেখে আবারও রাজনীতির ফায়দা লুটছে কেউ কেউ। বৃহস্পতিবারের চাকরিহারাদের ভিড়ে মিশে আন্দোলনকে সেই ভয়ঙ্কর মারমুখী রূপ দিয়েছিল কারা? আদৌ কি তারা সমাধান চান? এই পথেই কি বিচার মিলবে? দাবি পূরণ হবে? প্রশ্ন উঠবে। কলকাতা টিভি। শঙ্কু, পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছিল যে পুলিশকে যে 7 ঘন্টা তাদের বোঝানো হয়েছে,
7 ঘন্টা পুলিশ সংযম দেখিয়েছে, ধৈর্য দেখিয়েছে, কিন্তু তারপর পরিস্থিতি যা হয়ে যায়, সাধারণ নিরীহ মানুষ যারা ওখানে চাকরিরত তারা বেরোতে পারছিলেন না, তারা ত্রস্ত হয়ে পড়ছিলেন, যেভাবে পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হচ্ছিল এবং যেভাবে পুলিশকেও আমরা রক্তাক্ত হতে দেখেছি, এগুলো আমাদের বিশ্বাস করতে হবে যে চাকরিহারা শিক্ষকরা তারা পুলিশকে মারছেন। আচ্ছা দিদি, আমি প্রথম দুটো কথা বলবো। প্রথম হচ্ছে আপনার প্রশ্নকে অ্যাড্রেস করার আগে আমি শুধু শুভময় দা সিনিয়র বিশ্লেষক, আমি শুধু একটাই কথা বলবো। দেখুন, এসইউসিআই এর ডাক্তারবাবু যিনি ছিলেন বা এসইউসিআই এর অনেক নেতা ওখানে ছিলেন, তারা আইডেন্টিফাইড এসইউসিআই নেতা এবং তাদেরকে আমার কোনো ভরসা নেই, কারণ ডাক্তারবাবুদের আন্দোলনটাও তারা মমতা ব্যানার্জিকে নিয়ে গিয়ে লাঠি তুলেছেন, এই আন্দোলনটারও তাদের চেষ্টা ছিল যাতে লাঠি তোলা যায়। আমায় মার্জনা করবেন, তারা এর আগে সিঙ্গুরের সময় কি করেছিলেন আমি সব জানি, তখন তো আমি ওইখানে ছিলাম, ওই অভিযোগ যেটা করলো সে তখন আমি তৃণমূল করতাম, ফলে আমি জানি। আমি সময়টা উত্তর নেবো, আগে মৌপিয়াদির উত্তর দিয়ে দিই, তারপর আপনার সাথে কথা বলছি। আমি মৌপিয়াদি আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, শুনুন। এই যে পুলিশ খুব দায়িত্ব নিয়ে কাজ করেছে, ওই নবান্নে আর রাইটার্সে বসে বললে হবে না। মমতা ব্যানার্জির সামনে গিয়ে আমরা সব কাজ করে দিলাম, সব সামলে দিলাম, ওদের কি ইরেসপন্সিবিলিটি আপনি দেখুন। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি না, এই যে অনিশ সরকার আইপিএস প্রমোটি, এই যে সল্ট লেকের দায়িত্বে আছে, দেখুন আমি আপনাকে ছবি দেখাচ্ছি, তিনি পার্সোনালি একজন ভদ্র মহিলাকে, প্রফেশনাল, তাকে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করবার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় সেটা তিনি দেখাচ্ছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই, দিস ইজ দি ডিউটি অফ আ রেসপন্সিবল পুলিশ অফিসার। আপনার সল্ট লেকে যিনি দায়িত্ব পালন করেছেন, এই রেসপন্সিবিলিটি করেছেন, তার জন্যই তো আজকে আপনার সরকারকে ভুগতে হচ্ছে। এত লোক জমায়েত হচ্ছে, উনি জানতেন না? তাদের অ্যাড্রেস করা দরকার ছিল, গভর্নমেন্টকে জানানো উচিত ছিল না? এই সব পুলিশ অফিসার রেখেছেন, এরা সামলাবে। সেটা হয়তো উনি ব্যক্তিগতভাবে পারেন না। এভাবে একজন আইপিএস তার সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডিং করানোর জন্য ডিপার্টমেন্টের অনুমতি আছে না? সুপ্রতিম সরকার ওনাকে অনুমতি দিয়েছেন এসব করবার? আমি জানতে চাই ভাই, আপনারা সামলাতে পারেননি, এটা আপনাদের অপদার্থতা। শিক্ষকদের কিভাবে হ্যান্ডেল করতে আপনারা জানেন না। একদল চুরি করেছে আর তাদেরকে প্রপার অ্যাড্রেস করানো যায়, অ্যাপ্রোচ দেওয়া উচিত, সেটা করা যায় না। অনির্বাণ, এই প্রশ্ন কিন্তু উঠছে প্রপার, এবং আমি দেখুন আমি মিথ্যা বলছি তো, দেখুন বিমান বন্দ্যোপাধ্যায় এবং তিনিও যেটা বললেন, দিদি এক সেকেন্ডে শেষ করব। আপনি তার সোশ্যাল মিডিয়া এখনই চলে যান, সারা দিন রিল বানাচ্ছে, পাঞ্জাবি পরে আছে, এরকম করে হাত পা নাড়ছে, ট্রামে বসে আছে। আমি তার ব্যক্তিগতভাবে তাকে অ্যাপ্রোচ করতে চাই না, কিন্তু আপনি বলুন একজন আইপিএস ওখানে যদি সোশ্যাল মিডিয়ায় সারাদিন দেখাতেন যে কত মানুষকে উপকার করছেন, কত মানুষকে সার্ভ করছেন, লোকে অ্যাপ্রিসিয়েট করতো। পুলিশের এটা ডিউটি। আমি জানতে চাই, রাজ্য পুলিশের কাছে আমার প্রশ্ন, একজন পুলিশ সম্পর্কে লোকে কি ধারণা নেবে? এবং তিনি পার্সোনালি একজনকে অ্যাপয়েন্ট করছেন, এটা কি আপনার সার্ভিস রুলে আছে? আপনার অফিসিয়াল কোড আছে? এরকম করতে পারেন আপনি? না, এক মিনিট মৌপিয়া, শঙ্কু তো একদম নির্দিষ্ট আধিকারিককে ধরে বলছে, কিন্তু এটা আমরা একদম সবাই বুঝতে পারছি যে ওখানে কালকে মাস্টারমশাইরা গত 11 দিন ধরে যে আন্দোলন করতে, সেটা সম্পর্কে পুলিশের কোনো ইনপুট নেই। এটা তো পুলিশের ব্যর্থতা। ব্যক্তি আধিকারিক ছিলেন, আমি সিস্টেম বলছি। 2, 11 দিন পর তারা একটা আন্দোলনে যাচ্ছে, সেটা তাদের ঘোষণা ছিল, সবাই জানতো সেটা। তাহলে পুলিশ তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেবে না? এখানে তৃণমূলের একজন বিধায়ককে দেখলাম ওই সময় যেতে, কিছু বাইরে থেকে দেখে মনে হলো কিন্তু অ্যান্টি সোশ্যাল লুকওয়ালা কিছু রাউডিস দেখে, গুন্ডারা গেছে রাউডিসকে নিয়ে। আমরা কি এটা একজনও কেউ মনে করি রাজ্যের যে ওই বিধায়ক যিনি গেছিলেন তার ওই সময় এত গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে বিকাশ ভবনে যেতে হবে? আসলে সিচুয়েশনটাকে প্রভোক করতে চাইছেন, সিচুয়েশনটাকে ম্যালাইন করতে চাই। এই জায়গাটা হচ্ছে দুর্ভাগ্যজনক, পুলিশ হ্যান্ডেল করতে পারে না। দেবাশিসদার বক্তব্য, দ্বিতীয় যে পুলিশের মিস হ্যান্ডলিং। সব্যসাচী দত্ত বিধায়ক নন, তিনি বিধাননগর কর্পোরেশনের চেয়ারপারসন। হ্যাঁ ঠিক, না সব্যসাচী দত্ত টেকনিক্যালি বিধায়ক নন। ওই জায়গায় সব্যসাচী দত্ত বিধায়ক হওয়া না হওয়া নিয়ে সে নাটক সারা রাজ্যের লোক দেখেছেন। এই মুহূর্তে উনি ওখানকার টেকনিক্যালি লোকে বলতো যে জ্যোতি বসু এমনি সিএম, অনিল বিশ্বাস সরকার চালায়, সেটা ছেড়ে দিন। সব্যসাচী দত্ত বিধায়ক কি বিধায়ক নন সেটা নিয়ে তর্কের তো অবকাশ নেই। আমি যাচ্ছি না, যেটা নিয়ে আছে দেবাশিসদা যেটা বলছে যে উনি ওখানে গেছিলেন কেন, প্রভোগ করতে। আচ্ছা, তার কি যাওয়ার উপরে কোনো আইনি বাধা আছে? বলতে তো দেবেন, এখানকার পৌরসভার দায়িত্ব যিনি রয়েছেন তার যাওয়ার। দেখুন, শিক্ষক শিক্ষিকারা আন্দোলন গতকাল বা গত পরশু প্রথম তো শুরু করেনি, তারা তার আগেও করেছেন। তাদের আন্দোলন নিয়ে আমাদের কথা ছেড়ে দিন, এমনকি পুলিশের যে এডিজি তিনি নিজেও বলছেন আপনারা শান্তিপূর্ণভাবে হাজারবার আন্দোলন করুন। আপনি কটা রাজ্যের সরকারের কটা পুলিশ আধিকারিককে এই কথা বলতে শুনেছেন? আন্দোলনটা কিন্তু সরাসরি সরকার বিরোধী,
সেটা জানার পরেও এডিজি দক্ষিণবঙ্গ বলছেন আপনারা হাজারবার আন্দোলন করুন, শান্তিপূর্ণভাবে করুন। এইখানেই তো প্রশ্ন যে শান্তিপূর্ণ আন্দোলন যাদের করার কথা বা আইন মেনে, আইন অমান্যটা একটা আন্দোলন সেটা অন্য কথা, কিন্তু যে ভ্যান্ডালিজমটা আমরা দেখলাম, গেট ভাঙা, এইটাকে কি দেবাশিস দা বা বাকিরা সমর্থন করছে না? আমি এইখানে আমি শেষ করিনি। তারা সেখানে তাদের এক সেকেন্ড তারা সেখানে ভাবুন না মশাই, তারা সেখানে দাবি জানাবেন, অবস্থান করবেন, বিক্ষোভ করবেন, সরকার বিরোধী স্লোগান দেবেন, যা করবেন প্রত্যেকটা তারা করতে পারেন। পুলিশ পরিস্থিতি আঁচ করতে পারেনি, আন্দাজ করতে পারেনি। দেখুন, আন্দাজ করা বলতে আপনি যদি বোঝেন যে শিক্ষক শিক্ষিকারা গেট ভেঙে বিকাশ ভবনে ঢুকবেন, সেইখানে দখল করবেন, এটা যদি বলে আপনারা কি এক্সপেক্ট করেন? শেষ করতে অবান্তর কথা বলবেন। অবান্তর মানে আমি প্রমাণ সমেত বলছি। কনফারেন্সে কি বলছেন অনির্বাণ? বিজেপির শেষ করে আপনারা তো বললেন, আমাকে একদম শেষ করতে দিন। আমি কি নাম বলবো? আরে শেষ করতে দিন, কি মুশকিল? শেষ করে দিচ্ছেন তো রাজ্যটা, আর কি শেষ করবেন? আপনি তৃণমূলে যান, এবার শেষ করে দেবে, হয়ে গেল। বিজেপি আপনি তৃণমূল থেকে নন, আপনি কোন দল থেকে? বিজেপির লুম্পেনরা, আপনি তৃণমূলের বলতেন যে আসুন, বাংলায় ভুলভাল বলে বিজেপির লুম্পেনরা আন্দোলন করতে যাবে ঘোষণা করলে পুলিশ যে ব্যবস্থা নেয়, সেই ব্যবস্থা শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করবেন, সেই সময় কেউ আর কথা নয়। আমি আবারও আপনাকে বলছি, শেষ করতে দিন না, কি মুশকিল, আমি শেষ করতে দিন। বিজেপির লুম্পেন আর শিক্ষক শিক্ষিকা তো এক নয়। বিজেপির লুম্পেনে যখন নবান্ন অভিযান করতে যায়, পুলিশ একদম লাঠি সোটা নিয়ে, ঢাল নিয়ে তারা দাঁড়িয়ে থাকে। আপনি তো বিজেপি নন, আপনি তো বিজেপি নন। পুলিশ কি করছিল? আরে রাজ্য সরকার ঠিক করে চলছে কিনা আপনার যা মাথা ব্যথা দেখলাম, আপনি তো বিজেপি নন। এবার এইখানে বুঝেছি হয়েছে, লোকে তো আবার আপনিও খেয়েছেন, আমি তো ওখানে তো আমরা এটাও দেখলাম, এক সেকেন্ড শঙ্কু, ওখানে আমরা এটাও দেখলাম, একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলছে, যেখানে কয়েকজন আন্দোলনকারী তারা বলছেন যে কে শঙ্কুদেব পান্ডা, আমরা চিনি না, কে শুভেন্দু অধিকারী, আমরা চিনি না। এক সেকেন্ড, যারা করেছে তারা আন্দোলনের লোক, তারা আন্দোলনের লোক, তারা আন্দোলনের লোক, তারা আন্দোলনের লোক, তারা নাম করে আপনারা শুভেন্দুর কথা বলেছে, তারা নাম করে আপনাদের কথা বলে আন্দোলন করছে, আর গোপনে গোপনে আর যখন এই আন্দোলনকারীদের একাংশ, আন্দোলনকারীদের একাংশ, আপনি ছিলেন এই আন্দোলনে তাদেরকে কেন অ্যাড্রেস করা যায়নি? আন্দোলনকারীদের একাংশ যখন তৃণমূল কংগ্রেসে অনির্বাণ শেষ করো প্লিজ তাড়াতাড়ি, আমি তারপর আশুতোষ। দেখুন, আন্দোলনকারীদের একাংশ যখন দিল্লি আবার শঙ্কু প্লিজ তুমি এখন একটা রিল বানাও, যাতে অন্তত বাকিরা বলতে পারে। না না, ওই যে তুমি এখন একটা রিল বানাও, তুমি একটা রিল বানাও, যাতে অবশ্যই একটাই প্রস্তাব আমাদের কাছে, তৃণমূলের যারা গিয়ে ওখানে মিটিং করলো সেই লোকগুলো কোথায় ছিল সেই আন্দোলনে? আমি নাম বলবো তাদের। আচ্ছা, আন্দোলনকারীদের একাংশ যখন দিল্লিতে তারা অবস্থান করবেন বলে যাবেন ঠিক করেছিলেন, শুভেন্দু অধিকারী বলেছিলেন দিল্লি পুলিশের 8 ফুট লম্বা লাঠি বলেছিলেন তো, তাহলে এই আন্দোলনকারীদের প্রতি বিজেপির যে সহমর্মিতা, আরে যেই হোক দিল্লি পুলিশের 8 ফুট লাঠি লাগাচ্ছে শুভেন্দু অধিকারী, আর এখানে বিজেপির সবচেয়ে বড় ভণ্ড বিরোধী, এরা হচ্ছে সবচেয়ে বড় ভণ্ড বিরোধী। ও বাবা, আমি তো এখন ভুল করছিলাম। আশুতোষের কাছে আসার আগে আমি একটু শুভময়দার কাছে আসি। শুভময়দা, এক হচ্ছে যে এই আন্দোলন রাজনৈতিক থাকবে, অরাজনৈতিক থাকবে না, তাতে রাজনৈতিক দলের নেতারা তারা স্বাগত। শুভঙ্কর সরকার, তাকে এন্ট্রি দেওয়া হয়নি। আমরা প্রথম দিন দেখলাম যে কৌস্তব বাগচি, সজল ঘোষ, তাদের গো ব্যাক দেওয়া হলো। কালকে আমরা যেটা দেখলাম শঙ্কুদেব পান্ডা, শুভেন্দু অধিকারী তারা সেখানে গেলেন, সেটা নিয়েও বলা হচ্ছে যে কে শুভেন্দু অধিকারী, কে শঙ্কুদেব পান্ডা। এই সব মিলিয়ে আমরা যেটা একটু আগে আপনি খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলছিলেন যে এই যে রাজনৈতিক ছোঁয়াচ লাগবে কি লাগবে না, এটা নিয়ে যে দ্বিমতটা হচ্ছে, আসলে কি তার অন্দরেও, তার নেপথ্যেও একটা কোনো নির্দিষ্ট স্ট্র্যাটেজি রয়েছে? একেবারে মানে দেখুন, সবসময় আমি যা বললাম তাই সত্যি এমন তো নয়, কিন্তু আমি একটা মানে তত্ত্ব ভাবার চেষ্টা করছি এবং তত্ত্বটা পেশ করছি। আশুতোষ, শঙ্কুদেব, অনির্বাণেরা আছেন। আগামী দিনে আমার রাজ্যটা তো আমি এদের হাতেই, কারুর হাতে দেখতে পাবো, অর্থাৎ এনারাই তো আগামী দিনে আমাদের শাসন করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন একেবারে পরিষ্কার, সেটা হচ্ছে যে এক ব্যক্তিগত আলোচনায় একদম যাচ্ছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করছেন বামপন্থীদের বিরুদ্ধে, আপনি লক্ষ্য করে দেখুন কংগ্রেস, বিজেপি, অতি বাম, তৃণমূল কংগ্রেস
সকলে মিলে একটা সরকারের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন করছেন। সামনাসামনি হয়তো কখনো বিজেপি বাইরে কংগ্রেস ভেতরে, কখনো কংগ্রেস বাইরে বিজেপি ভেতরে একসঙ্গে। এবং 98 সাল থেকে, অর্থাৎ সেই সময় কংগ্রেসের সঙ্গে সিপিএম এর যে তলায় তলায় আঁতাত নিয়ে কথা হয়, তরমুজ যে শব্দগুলো ব্যবহার করা হয়, তার বাইরে বেরিয়ে একটা আন্দোলন সংগঠিত হতে সময় লেগেছে 98 থেকে 2011। বামফ্রন্ট সরকার 34 বছর পর চলে গেছেন। আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, দুর্বৃত্তায়ন দুর্নীতির অভিযোগ আছে, সরকারের সব ভালো নয়, আবার নিম্নবিত্ত মানুষের জন্য তারা পুরো আতাত প্রেসিডেন্ট চেঞ্জ করে দিলি, অদিতদাকে সরিয়ে সব গল্প ছাড়, তোর প্রেসিডেন্ট নাও ছিল। এক সেকেন্ড, উনি বাইরে আছেন, উনি বাইরে আছেন, দিস ইজ নট ডান, উনি বাইরে আছেন, এক সেকেন্ড বাইরে আছেন। আমার বারবারই যেটা মনে হচ্ছে যে সকলেই কিন্তু দিনের শেষে বিভিন্ন ঘুরপথে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে তৃণমূল কংগ্রেসের সুবিধে করে দিচ্ছেন। দেখো, আমি এই সব কথা না বলে শিক্ষকদের আমরা চোখে দেখেছি তাদের হাল হকিকতের যন্ত্রণা। আমি কটা কথা বলতে চাই। যার মাথা ফেটেছিল, চোখের এখনো সমস্যা, আজকে আমাদের সাথে কথা হয়েছে, তার বাড়ির লোক হাসপাতালে যে কথা বলছে, তোমরা যদি মিডিয়া থাকতো সেখানে দেখাতো। আজকে বাংলার মানুষের দেখা উচিত ছিল আর্তনাদ, চোখের জল। দ্বিতীয় কথা আমি তোমায় বলি, আন্দোলন যে হবে স্পেসিফিক ইনফরমেশন পুলিশের কাছে ছিল, তার কারণটা নোটিফাইড আন্দোলন। এই জায়গাটা বারবার ভুল করা হচ্ছে, শিক্ষকদের উপরে দোষ চাপানো হচ্ছে, তাদের উপরে মামলা দেওয়ার চক্রান্ত চলছে। আর একটা জিনিস তোমায় বলি, ব্লিঙ্কিট পড়া ছেলেরা রাজ্যের শিক্ষকদের মারবে? এটা কোথাকার মানে কি চলছে পশ্চিমবঙ্গের মাটিতে? তোমাদের তো ছবি দেখি, তোমাদের মিডিয়াতে আমরা দেখেছি, ব্লিঙ্কিট পড়া ছেলে, হাফ প্যান্ট পড়া ছেলে, কালু ভুলু, কানে দুল, নীল চুল, তারা আমাদের বাংলার ছেলে মেয়ে যারা সরস্বতী বিশ্বকর্মা বাংলা, তাদেরকে পেটাবে রাস্তায় ফেলে, আর পুলিশ সেখানে চুপ করে দর্শকের ভূমিকা পালন করবে। আর একটা তোমায় বলি, শিক্ষকরা কি বলছে, আমাদের চাকরি, আমাদের জীবন জীবিকা, সম্মানটা ফেরা, এটা চাইতে হবে কেন? শিক্ষকরা কি কোনো ভিক্ষে করছে রাস্তায় দাঁড়িয়ে নাকি? তোমাদের কি মনে হচ্ছে? এই যে দাবিটা যে আমি বলছি, বসবেন না, এটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব? পুলিশকে আমরা বিকাশ ভবনের এখতিয়ারের মধ্যে আছে, পুলিশকে আমি বলছি রিল এক সেকেন্ড না রিল পুলিশ সার্ভিস এক সেকেন্ড বিকাশ ভবন কি আছে? বিকাশ ভবনের রাস্তায় বসে আছে কেন? বিকাশ ভবনটা হেডকোয়ার্টার, এটা বুঝতে হবে। এবং এই এডুকেশন ডিপার্টমেন্ট আজকে রিলের মাধ্যমে চলছে বলে আজকে এই অবস্থা হয়েছে। গেট ভাঙার কথা বলছেন, গেট ভাঙার কথা হচ্ছে, তারা রাতের পর রাত দিনের পর দিন রোদে দাঁড়িয়ে পুড়ছে, সেগুলো কেউ দেখতে পাচ্ছে না চোখের সামনে। এটা হয় সেই 550 গুন্ডা মিটিং হবে, তাদেরকে অ্যারেস্ট করেছে পুলিশ। আরে আমি তো আমার আন্দোলনের বক্তব্য, অ্যারেস্ট করেছে 550 গুন্ডাকে। কেউ কথা বলতে দিতে পারতো, পুলিশ নেগোশিয়েট করতে করেনি কেন? রুমাল বেঁধে দাঁড়িয়ে ছিল, হেলমেট দিয়ে মারা হয়েছে শিক্ষকদের, অ্যারেস্ট করেছে। এক সেকেন্ড আবারও বলছি, চাকরিহারাদের যে অসহায়তা, তাদের এই মুহূর্তের যে অনিশ্চয়তা, তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে তারা যে কোনো পথ তারা বাঁচতে চাইবেন, এটাই স্বাভাবিক। ইন স্পাইট অফ দ্যাট, আমার প্রশ্ন যে সত্যি কি পরীক্ষা না দেওয়ার যে দাবিটা, সেটা রাজ্য সরকারের হাতে বা বিকাশ ভবনের হাতে আছে? দেখো, আমি এই মুহূর্তে এই বিষয়টার রাজনৈতিক বিশ্লেষণ যে হচ্ছে আমি করতে চাইছি না। আমি নির্দিষ্টভাবে তোমার প্রশ্নের উত্তরের জায়গায় আসতে চাইছি, কারণ আমরা এই বিষয়টাকে কেন্দ্র করে, একদমই বলছি, এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা কাকাবাবু দেখেছি, তার অধ্যত্ব দেখেছি যে কখনো মাথা পর্যন্ত পৌঁছতে পারবে না। আমরা সিবিআই তদন্ত, ইডি তদন্তের লিমিটেশন দেখেছি 1 দশক ধরে, এসব দেখেছি। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে যে কথাগুলো বলা ছিল, সেখানে কিন্তু বলা ছিল যারা যোগ্য শিক্ষক তারা কাজে ফিরে যাবেন। তার মানে তোমাকে কোথাও সরকার সেটা মেনে নিচ্ছেন, মানে সরকারকে যোগ্য শিক্ষক আইডেন্টিফাই করা এবং তাদেরকে কাজে ফিরে যাওয়ার কথা বলা। ডিআই অফিসে তালিকা তো পাঠিয়ে দেওয়া হয়েছে। আরে অনির্বাণ, দাঁড়াও, ডিআই অফিসে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, জাল করছে আজকে, ডিআই অফিসে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যোগ্য শিক্ষামন্ত্রী প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বলেছেন যে আমরা ওপেন করে দেব না, প্রেস কনফারেন্সে শিক্ষামন্ত্রী ইদানিংকালে পর্যন্ত বলেছেন সুপ্রিম কোর্টের রায়ের পর যে আমরা আলোচনার মাধ্যমে, আমাদের যোগ্য তালিকা রয়েছে, আমরা প্রকাশ করে দেব। এই কথাটা শিক্ষামন্ত্রী রিপিটেডলি সুপ্রিম কোর্ট রায় হয়ে যাওয়ার পর বলেছেন। তাহলে শিক্ষামন্ত্রী যেটা প্রেস কনফারেন্স করে বলতে পারছেন, তাহলে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে কেন রাজ্য সরকার যোগ্য তালিকা সাবমিট করতে পারছে না? তাহলে এই জায়গায় কিন্তু প্রশ্নটা নির্দিষ্ট যোগ্য অযোগ্যের যে তালিকার প্রসঙ্গ উঠছে, তার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন। সেই তালিকা আমি বলে নিব,
এসএসসি সেই সব তালিকা কপি তো ওএমআর এ রয়েছে, ডেটা রাজ্য সরকার কেন কোলেক্ট করে রাজ্য দিয়েছিল সরকার কোর্ট, যোগ্য প্রার্থী এই তালিকা কোর্টে দেওয়া আছে, কোর্ট অনুমতি দিলেই বারবার ধর সব কপি এই জন্যই পরিষ্কার কোর্টে জমা করা ছিল, কোর্ট যদি অনুমতি দেন পাবলিশ করে দেবে। এটা শিক্ষামন্ত্রী নিজে বলেছেন, প্রপার প্রেস কনফারেন্স নিজে বলেছে কোথায় করে দেওয়া হবে এবং বলেছিলেন তো আলোচনা করবে। শিক্ষামন্ত্রী বারে বারে প্রেস কনফারেন্স করেছিলেন সুপ্রিম কোর্ট রায়ের পর, যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো আজ ভুলে গেছেন এবং যাচ্ছে। সুপ্রিম কোর্ট হাইকোর্ট এই প্রতিটি জায়গায় প্রকাশ করে দেব, রাজ্য সরকার আদালত অনুমতি দিলে প্রকাশ করে দেব। যোগ্য প্রার্থী যারা তাদেরকে কেন রাজ্য সরকার কনফার্ম করতে পারছে না? ডিআই অফিসে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনারা মিথ্যাচার করছেন। সেই তালিকার মধ্যে তো ম্যানিপুলেশন কেন বিরোধী হিসেবে দাঁড় কাটতে পারেন না, এটা বোঝা যায়। পর্যন্ত আপনারা বিরোধী হিসেবে এই কারণেই দাঁড় কাটতে পারেন না। আপনারা এত মিথ্যে কথা বলেন, বিরোধিতা করতে গিয়ে মিথ্যে কথা বলতেন না। আরে বিরোধিতা করতে গিয়ে মিথ্যে কথা বলতেন। আমি স্পেসিফিক বলছি, বপিয়ার প্রশ্ন ছিল আপনি বলুন ডিআই অফিসে তালিকা পাঠানো হয়েছে না? সরকার আমাদের সময় একদম শেষ, আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। শুরুতে যে কথাটা বলে শুরু করেছিলাম শেষটাও সেটা বলেই করব, যে চাকরিহারা শিক্ষকরা রক্তাক্ত হচ্ছেন, এই দৃশ্যের থেকে অনভিপ্রেত দৃশ্য কিছু হতে পারে না। পুলিশের সংবেদনশীল হওয়া, আরো সংবেদনশীল হওয়া দরকার ছিল কিনা এই প্রশ্ন উঠছে। স্বয়ং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রশ্ন তুলেছেন, কিন্তু এই সব কিছুর সঙ্গে আরেকটা প্রশ্ন জোরালোভাবে উঠছে। এই চাকরিহারা শিক্ষকদের অসহায়তাকে কাজে লাগিয়ে কোনো নৈরাজ্য তৈরির চেষ্টা, সেটাও কি চলছে? এই প্রশ্নটা রেখে বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।